হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সাম্প্রতিক ঘটনাবলী মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2017 সালে যে কোয়েশ্চেনগুলো এসেছিল গ্রুপ ডিতে সেগুলো সলভ করব। তো প্রথমেই যেটা আছে, প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে। এটা হবে শচীন তেন্ডুলকর। এটা শচীন তেন্ডুলকরের একটা অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, যেখানে তার জীবনের কথা এবং ক্রিকেট সংক্রান্ত কথা, কিভাবে তার ক্রিকেট লাইফ কেমন ছিল, নিজস্ব লাইফ কেমন ছিল, এগুলো লেখা আছে। তো প্লেয়িং ইট মাই ওয়ে এই গ্রন্থটির লেখক হচ্ছে শচীন তেন্ডুলকর। এরকমই আমাদের বিভিন্ন যে ক্রিকেটাররা রয়েছে বা কোনো ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি রয়েছে যাদের লেখা কিছু বুক রয়েছে বা তাদের অটোবায়োগ্রাফি রয়েছে, ওইগুলো একটু দেখে গেলে ভালো হবে। রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন। রাজ্য সরকারের সমস্ত মন্ত্রীরা যার কাছে কৈফিয়ত দিতে বা যার কাছে দায়বদ্ধ সেটা হলো মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল, খুবই ভালোভাবে হারিয়েছিল আর কি, সেটা হচ্ছে 1911 সালে। আর 1911 সালটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ 1911 সালে তখনকার যে ভারতের রাজধানী বা ব্রিটিশ ভারতের রাজধানী, সেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে এই স্থানান্তরণটা হয়েছিল, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল। এরপরে, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল মানে ট্রপিক্যাল মনসুন ক্রপ, অর্থাৎ বর্ষাকালে হয়, ক্রান্তীয় অঞ্চলে হয়। তো আমাদের ভারতবর্ষ সেটা ক্রান্তীয় অঞ্চলেই পড়ে এবং সেখানে বর্ষাকালে এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ধান বর্ষাকালে হয়, বাকি গম, সর্ষে, বাজরা এগুলো সব শীতকালে হয়। আর ধান যেহেতু বর্ষাকালে হয়, আর যে সমস্ত ফসল বর্ষাকালে লাগানো হয় সেগুলোকে খারিফ ফসল বলে, সেটা আমাদের মনে রাখতে হবে। আর যেগুলো শীতকালে লাগানো হয় সেগুলোকে রবি ফসল বলে। তো সেই কোন ফসলগুলোকে রবি ফসল বলে, কোন ফসলগুলোকে খারিফ ফসল বলে, আবার একটা হয় যেটা রবি শস্য, অর্থাৎ মার্চ মাসে যখন আলু, গম এগুলো সব উঠে যায় তারপর যেটা লাগানো হয় ওই খারিফ, অর্থাৎ বর্ষাকালে যেটা লাগানো হবে, আর শীতকালের যে ফসলটা তোলা হয়ে গেছে তার মাঝে, অর্থাৎ একদম গ্রীষ্মকালটাতে যেটা লাগানো হয় সেটাকে আবার জায়েদ ফসল বলে। তো যেমন তরমুজ, শসা এগুলো জায়েদ ফসলের আন্ডারে পড়ে। তাহলে কোনটা কী ধরনের ফসল, কোন সময় লাগানো হচ্ছে, কোন সময় তোলা হচ্ছে, সেগুলো একটু ইম্পর্ট্যান্ট। এরপরে 20 দাগে, বিশ্বভারতী অবস্থিত ড্যাশ জেলায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটা এখন একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর যেটা তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন 1921 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেখানে বিশ্বভারতী অবস্থিত অবশ্যই বীরভূম জেলায় শান্তিনিকেতনে অবস্থিত। কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? কৌলিন্য প্রথার প্রচলন করেন বল্লাল সেন। বল্লাল সেন বাংলার সেন বংশের রাজা ছিলেন, যিনি কৌলিন্য প্রথার প্রচলন করেন। তো এইখানে এটা কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, এটা পুরো হিস্ট্রির কোয়েশ্চেন হচ্ছে, অথচ কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে দিয়ে দিয়েছে। আবার এইটা যেরকম মৌসুমি ফসল কোনটা, এটা জিকের কোয়েশ্চেন হচ্ছে নর্মাল, সেটাও কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়ে দিয়েছে, এটাও তাই জিকের কোয়েশ্চেন। তারপরে আছে ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত। তো ধ্যানচাঁদ তাকে হকির জাদুকর বলে, তিনি হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী যেটা আছে, এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি আর নন রিনিউয়েবল এনার্জি, এর মানে হচ্ছে রিনিউয়েবল মানে যেগুলো বারবার ফিরে পেতে পারি আমরা, সেগুলো রিনিউয়েবল। আর নন রিনিউয়েবল মানে যেগুলো আমরা একবার ফুরিয়ে গেলে আর ফিরে পাবো না, যেমন কয়লা, পেট্রোলিয়াম, এগুলো একবার ফুরিয়ে গেলে আর তো পাবো না। কিন্তু যেগুলো বারবার ফিরে আসতে পারে বা অনেক বছর বছর থাকবে, সেগুলো থেকে বারবার আমি এনার্জি তৈরি করতে পারবো, বিদ্যুৎ তৈরি করতে পারবো, সেগুলোকেই রিনিউয়েবল এনার্জি বলে। যেমন সৌরবিদ্যুৎ, সৌরশক্তি, এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, কিন্তু বাদবাকিগুলো একবার ফুরিয়ে গেলে সেগুলো কিন্তু আর তৈরি করা যাবে না। তাপবিদ্যুৎ প্রধানত ভারতবর্ষে কয়লা থেকেই হয়, আর পারমাণবিক বিদ্যুতে ইউরেনিয়াম পরমাণুটি বেশি ব্যবহৃত হয়, ইউরেনিয়াম মৌলটি বেশি ব্যবহৃত হয়। গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে। গতিধারা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার 2014 সালে চালু করেছিল, যাতে করে যারা আনএমপ্লয়েড যুবক রয়েছে তাদের কোনো একটা গাড়ি তারা লোনে নিতে পারে এবং সেটা নিয়ে তাদের কাজ শুরু করতে পারে। সেই রকম ভাবনা চিন্তা থেকেই গতিধারা প্রকল্প চালু করা হয়েছিল। এবং একটা প্রশ্ন আসে, গতিধারা প্রকল্পে কত টাকা সাবসিডি দেওয়া হয় বা কত টাকা পর্যন্ত দেওয়া হয় সাবসিডি, সেটা ছিল 1 লাখ টাকা, আর মহিলাদের ক্ষেত্রে 1.5 লাখ টাকা, এটা আপনাদের মনে রাখতে হবে। তো এই যে প্রকল্পগুলো আছে সরকারের, সেইগুলো সম্পর্কে একটু পড়ে গেলে ভালো হয়, যে কত সালে প্রকল্পগুলো চালু হয়েছে এবং প্রকল্পগুলো অ্যাকচুয়ালি কী জন্য তৈরি করা হয়েছে, তো সেইটা অবশ্যই পড়ে যাওয়া জরুরি।
তারপর জুন 2014-তে কেন্দ্র সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর্সে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন? এখানে 2014 থেকেই বেশি কোয়েশ্চেনগুলো এসেছে 2017-এর পরীক্ষাটাতে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর্সে ভারতীয় গভর্নর হিসেবে কোন মন্ত্রী ছিলেন? তিনি হচ্ছে প্রকাশ জাভেরকর। তো এটা এখন কে আছে সেগুলো একটু দেখে গেলে ভালো হয়। তারপরে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে ঘোরে, পৃথিবী অবশ্যই পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, আর তবেই সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে উঠছে বা দেখা যাচ্ছে। তারপরে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে, তিনি হলেন? তো পার্ক স্ট্রিট খুবই বিখ্যাত একটি জায়গা, সেখানে নতুন নামকরণ হয়েছে মাদার টেরেজা সরণি নামে নামকরণ করা হয়েছে। তারপর বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। অক্টোবর 2014-তে, আবারও সেই 2014 কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2017-র পরীক্ষাতে দিয়েছে, তাহলে অক্টোবর 2014-তে আরবান হাউজিং মিশন এইটার নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? মানে এই প্রোগ্রামটার কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? আরবান হাউজিং মিশন। আরবান মানে শহরে, হাউজিং মিশন মানে হাউজিং তৈরি করা, কমপ্লেক্স তৈরি করা। তো সেটা নামকরণ করা হয়েছে সর্দার প্যাটেলের নাম অনুসারে। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? তো সিন্ধু সভ্যতা থেকে এখানে কোয়েশ্চেন এসছে কারেন্ট অ্যাফেয়ার্সে, যদিও এটা হিস্ট্রির কোয়েশ্চেন। তাহলে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল হচ্ছে কৃষি, এগ্রিকালচার। তারা পশুপালন না বা শিকার না, তাদের হচ্ছে কৃষি ছিল, কারণ তারা হুইট আর বার্লি, অর্থাৎ গম আর বার্লি, এই দুটো তাদের মেন ফসল ছিল, গম আর বার্লি। সিন্ধু সভ্যতার একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে তাদের যুগে লোহার আবিষ্কার তখনও হয়নি, তারা সেটাকে তাম্র যুগ বলা হচ্ছে, বা ব্রোঞ্জ, মানে তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি, তো ব্রোঞ্জ যুগও বলা হয়, অর্থাৎ লোহার আবিষ্কার তখনও পর্যন্ত হয়নি। তো আজকে আমরা এই 2017-র যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে সেই পোর্শনটা থেকে কোয়েশ্চেনগুলো করে নিলাম। এরপরে আমরা পাটিগণিতের যে কোয়েশ্চেনগুলো থাকবে পরের দিন সেটা করব। আর এই ধরনের কোয়েশ্চেন আমরা আরও বেশি প্র্যাকটিস করব, যে কোন জায়গাটা থেকে কোয়েশ্চেন বেশি আসতে পারে সেগুলো আমরা অবশ্যই প্রতিদিনকার এখনও পর্যন্ত যতটা সময় আছে ততটার মধ্যে করে নেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।